ঝড়ের যে বহিঃপ্রকাশ, ঝড়ের যে কাণ্ড, সেটা না হয় নাইবা দেখালাম। কারণ তখন হচ্ছে আমার ফোন অফ হয়ে গিয়েছিল, ফোনে চার্জ ছিল না, যার জন্য আর আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করতে পারিনি। তো ঝড়ের মুহূর্তটা এত কষ্টের ছিল, তখন আমার মনে হয়েছিল যে ছোট্টবেলা আমি আমার মায়ের মুখে শুনেছি যে 88 সালের বন্যা নাকি খুব বেশি ভয়াবহ হয়েছিল, যেটাতে আমার এক আত্মীয় ওনার বাচ্চাকে হারিয়েছিলেন এবং তারপর থেকে মানে ওই বাচ্চার মা পাগল হয়ে গিয়েছিল। অর্থাৎ উনি ছিলেন আমার ফুফু, আমার আত্মীয় আর কি হয়। তো যাই হোক, এই ঝড়টা কিছুটা হলেও আমাকে কাঁদিয়েছে। যেমন, তো বলি তার আগে, এই যে আকাশ চ্যানেলের ডিশটা, এটা ছিল একটা কর্নারে, এটাকে দুমড়ে মুচড়ে এদিকে এনে ফেলেছে। তো বুঝেন কতটা ভয়াবহ আর বিকট হয়েছিল এই ঝড়টা। তো আর হচ্ছে আমার এই ছাদটা না এই গাছের পাতায় ভরে ছিল কানায় কানায়, যে পাশে যে ছিদ্রগুলো পয়েন্টগুলো ছিল পানি নিষ্কাশনের, সেটা বন্ধ হয়ে যায়। ছাদটা অনেক পানি জমে যায়, প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। তো ওই পানিটা কিছুটা আমার ঘরের ভিতরে আসা শুরু করে। তো আমি আসছি আমার ডাইনিং টেবিলের এখানে, তখন আমার হাজব্যান্ড বাসাতে ছিল না, সে স্কুলে ছিল, ওখানে আটকা পড়েছিল। কারণ দিন রাত বৃষ্টি হয়েছিল, শুধু বৃষ্টিই নয়, অন্ধকার, ঝড় তুফান, এই অবস্থা। তো উনি আর আসতে পারেননি আমাদের কাছে, আর আমার ফোন তো যোগাযোগ করতে পারছে না। ভীষণই টেনশনে ছিলেন তিনি। এদিকে আমরাও টেনশন করছিলাম, বাচ্চাদের নিয়ে একটা রুমে বসেছিলাম। যখন দেখি রাত 12টা বেজে গিয়েছে, তো ভাবলাম এখনও থামছে না ঝড় তুফান, তো আমার হাজব্যান্ড আসবে কেমন করে। তারপরে কি করেছি, আমার বাচ্চাদেরকে বললাম যে চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। তো মনটাকে ভীষণ শক্ত করেছি, আর ওদের সামনে আমি কাঁদিনি, কিন্তু আমি কেঁদেছি। সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ঝড়টায়, কারণ বাসায় ছোট বাচ্চাদের নিয়ে আমি একা ছিলাম। তারপরে হচ্ছে অত রাতে পানি পড়ছে ঘর থেকে, আমি অন্ধকারে আমি দৌড়ে ছাদে চলে গিয়েছি, আর বাচ্চা 3জনকে ঘরে রেখে, নভেরাও তো বুঝে না, ওদের ছোট 2জনকে ওর কাছে রেখে আমি ছাদে চলে যাই। তার আগে বলছি, এখানে আমি সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি অফ ক্যামেরাতে, আর ঝড়ের পরে যে ছাদটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে কি করলাম, এখন আমি ছাদে দৌড়ে গেছি, গিয়ে দেখি প্রায় হাঁটু পর্যন্ত পানি। তাড়াতাড়ি লাঠি একটা নিয়ে অন্ধকারে, আমি তো জানি কোথায় কি আছে ছিদ্র, আমি অন্ধকারে তো গিয়ে তারপরে ওই ছিদ্রগুলো সরিয়ে দেই। এরপরে পানি 6টা ছিদ্র ছিল, ওদিক দিয়ে পানি চলে যায়। তো আর একটা ছিদ্র আপনারা দেখেছেন যে আমার হাঁস মোরগ যেখানে থাকে, কবুতরের বাসা, তো ওই সাইডে একটা কাঁঠাল গাছ আছে, এবং ওই কাঁঠাল গাছের নিচে আছে একটা ছিদ্র। তো ওখানে যখন আমি ছিদ্রটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম, তখন আবারও দমকা হাওয়া আসলো। হাওয়াটা এরকম হয়েছিল, 1 মিনিট থেমে এমন দমকা হাওয়া আসে ভয়ঙ্কর, আর শব্দ হয় যেন অন্যরকম একটা বিকট ভয়ঙ্কর শব্দ। আমি কি করেছি, তখন ছিদ্রটা তো এদিকে আমি পাতাটা সরিয়ে দিচ্ছি অন্ধকারে, আর দমকা হাওয়াটা এসে ডালে আমার কানে এত জোরে বাড়ি লেগেছে, আমার কানের জিনিস পুরো ঝড়ে নিয়ে গিয়েছে। আমি আর পাইনি। ওখানে আমি একটু দাঁড়িয়ে হাতিয়েছিলাম, কিন্তু অত পানির ভিতরে আর পাচ্ছিলাম না। কিন্তু ভাবছি যদি ডালে থাকে তো পাবো না, ডাল তো উপরে ছিটকে চলে গিয়েছে আবারও বাতাসের সাথে, আর যদি নিচে পড়ে তাহলে আমি ছাদে পাবোই। এরপরে আমি বাসায় চলে আসছি। আসার পরে
আচ্ছা, দেখুন মাসবিল হচ্ছে ঘুম থেকে উঠছে মাত্র, ওর হাতটা একটু ব্যথা করছে, হয়তো অন্যভাবে শুয়েছিল এজন্য। তো ওকে এখন ফ্রেশ করাতে পাঠিয়েছি। তো যাই হোক, নিচে নেমেছিলাম ছাদ থেকে রাতে, নেমে বাচ্চাদের এসে শোয়াই দিয়েছি। এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে। ওই ঝড় তুফান মাথায় নিয়ে, জানে আমি ভীষণ টেনশন করছি, কান্না করছি, এটা সে বুঝতেই পেরেছে। তো এজন্য এত ঝড়, কেউ নেই পথে, আমার হাজব্যান্ড একা একা চলে আসছে। তারে আসা দেখে মানে আমি আবার কেঁদে ফেলেছি। তো যাই হোক, সে আসার পরে সে ফ্রেশ হলো, ছাদে গেল, বললাম ঘটনা। পরে ছাদের পানি তখনও নিষ্কাশন হচ্ছিল না। তো আবারও যেয়ে পাতাগুলো আবারও সরিয়ে দেয়, মানে পানি যায় আবার পাতা আটকে যায়, এই হচ্ছে অবস্থা হয়েছিল। এরপরে আমার হাজব্যান্ড যে আবার ঠিকঠাক করে চলে আসে, আর বললাম কানের জিনিসটার কথা, উনি বলছে টেনশন করো না, সকালেই পেয়ে যাবে। পরে আমি তো ঘুমিয়ে আছি, টেনশনে ঘুম হচ্ছে না, ভোরে ঘুম আসছে, ভোরে ঘুমিয়ে আছি। আমার হাজব্যান্ড ফজরে নামাজ পড়তে উঠে ছাদে গেছে, ছাদে যেয়ে তো পানি চলে গেছে সব, আর ছাদেই পাতার নিচে খুঁজছিল, খুঁজতে 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 পরে অনেক পাতা ছিল, তো সেই পাতার নিচে পরে পেয়েছে কানের জিনিসটা। তো ঝড়ের হিস্ট্রি বললাম, অনেক বড় ভয়াবহ ঝড় চলে গিয়েছে। তো সকালের নাস্তা যা থাকে রোজকার সেগুলো করে নিচ্ছি আর কি। বাচ্চাদের খাওয়াবো, তারপরে স্কুল পাঠাবো। আর মাসবিলের শরীরটা একটু মোটামুটি ভালো দেখছি, জানি না ওর জ্বর আসবে কি না। মানে দেখলাম যে চোখে মুখে একটু লাল লাল টাইপের, একটু হালকা তাপমাত্রা। তো তারপরেও স্কুল যাবে, ওই স্কুল পাগল একটা মেয়ে। তো বলছি তুমি আজ যেও না, শুনছে না, নিজেই রেডি হয়েছে, দেখেন মাথায় একটা কি পড়েছে। আর কাব্য পিছু পিছু দৌড়াচ্ছে, বলে আমাকে নিয়ে যাও দিদি। তো এখানে এখন আমি মাসবিলকে স্কুল থেকে দিয়ে চলে আসছি। তো এসে পাপোশগুলো সব ক্লিন করে দিয়েছি, ঘরটা মপ করে নিয়েছি। আর দেখলেনই তো সকালে ছাদটা ঝাড়ু দিয়ে অনেক 4 বস্তা পাতা হয়েছিল, সব ফেলেছি। তারপরে আমার পোষাই তো একটা রাতা, এটাকে জবাই করেছি, রান্না করব এজন্য। তো এখন এটা ক্লিন করে নিচ্ছি। এটাকে ভালোভাবে ক্লিন করে একটু গরম পানিতে ক্লিন করেছি। তো আমি গরম পানিতে আসলে ক্লিন করাটা পছন্দ করি না, কিন্তু দেখা যায় যে অতি সহজ হয়, সহজের জন্য আর কি করা। কারণ আজ অনেক কাজ করেছি, হাত দুটো ভীষণ ব্যথা করছে। ঘর ঝাড়ু দেওয়া 2 ঘন্টা লাগে, ঘর মোছা 2 ঘন্টা, ছাদ ঝাড়ু দেওয়া 1 ঘন্টা, আঙিনা ঝাড়ু দেওয়া আধা ঘন্টা, মানে এইভাবে কাজ। আর খুচরা কাজের তো কোনো হিসাব নেই। খুচরা কাজ হলো, দেখেন বাচ্চারা, মানে ওদেরকে ফ্রেশ করানো, বারবার ফ্রেশ করানো, তারপরে টাইমলি খাবারটা দেওয়া। আর রান্নাবান্না এটা কিন্তু রুটিনের ভিতরেই পড়ে, এটা দেখে যে রান্নাবান্না করছি, কিন্তু এর মাঝে কত কাজ করতে হয়। বাচ্চারা সময় মতো পানি খাচ্ছে কি না, তাদের সময় মতো খাবার দেওয়া হচ্ছে কি না, তো তাদের ক্লিন করানো সময় হয়ে যায়। তো সব মিলিয়ে অতি ব্যস্ত। এরপরে ছোট বেবি আছে, একটু কোলেও নিতে হয়, এ দেখেন কোলে উঠবে, সে কান্না করছে, তো কোলে নিয়েই রান্নাটা করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়ছে। আমি গরমের কথা, প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড শীত, এ কথাগুলো আমি তেমন একটা বলিই না ভিডিওতে। কারণ হচ্ছে এটা প্রকৃতির নিয়ম, হবেই। আর আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন। ওনার বিরুদ্ধে তো কোনো কিছুই চলে না, কোনো কিছু আশা করা সম্ভব নয়। তিনিই সব ভালো জানেন, ওনার বান্দাদের যেভাবে ভালো হবে সেভাবেই রাখবেন। তো অনেক গরম পড়েছে, অনেক কষ্ট হয়, তাই না বলো? এখানে হাড় চিকেনটা রান্না করে নিয়েছি, দেশি মুরগি, কিন্তু বাচ্চাদের জন্য একটু শক্তই হয়ে যায়, যার জন্য এখানে আবার কবুতর নিয়েছি রান্না করতে। তো প্রচুর কবুতরের বাচ্চা দিয়েছে, 4টা নিয়েছি কবুতর। তো এটা আবার কষিয়ে রসিয়ে রান্না করে নিচ্ছি। নভেরারও স্কুল থেকে আসার টাইম হয়েছে, লেজার টাইম, এসে খেয়ে আবার চলে যায় বেচারা। সকালবেলা বের হয় না খেয়েই, আর আসে 1টায়, তারপরে লেজার টাইম খেয়ে চলে যায়, আবার আসে 5টার দিকে প্রাইভেট শেষ করে।
তো ওকে ভাত দিয়ে দিয়েছি উপর থেকে। দেইনি, মানে এখন দিব, ওকে একটু ভাত দিয়ে দিব। তো ভাতটা এখনও হয়নি, এখন কারেন্টটাও চলে গিয়েছে। তো চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, প্রথম দিয়েছিলাম রাইস কুকারে, তো দেখলাম যে না কারেন্ট গিয়েছে, এখনও আসে না, নভেরাও চলে আসবে। তো এই করতে করতে দেখা গিয়েছে নভেরা চলেও আসছে। টেবিলে বসে মা মা করছে, আর এদিকে তাড়াতাড়ি করে একটু ভাত প্লেটে উঠিয়ে আর একটু কবুতরের মাংস দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো খেয়ে তাড়াতাড়ি করে আবার চলে যাবে স্কুলে। রাইস কুকারে ভাত রান্না করি সেই 99 সাল থেকে, কারণ সেই সময় তো আমি সংসার প্রায় শুরু করেছি। তো তখন আর কি হাত পুড়িয়ে ফেলেছিলাম, এত ছোট ছিলাম আমি, মানে নিজেকে যে কিভাবে মানে ভালো রাখতে হয় কোনো কিছু, এগুলো আসলে বুঝতাম না। তো যে যাই বলতো, যে যেটাই মাথায় চাপিয়ে দিত, পারবো কি পারবো না সেটা আর ভাবতাম না। আর না বলার কোনো মানে ভাষাই আমার আজও হয়নি। যে যাই বলুক হ্যাঁ এবং পারি, তারপরে হচ্ছে মানে আমি সেটা করি এরকম। হ্যাঁ, তো এরকম হাত পুড়িয়ে ফেলেছিলাম 2 হাত। তারপর থেকে রাইস কুকার ইউজ করি। এই যে শুরু করেছি, এখন আসলে চুলাতে ভাত রান্না করলে দেখা যায় যে আ ভাতটা নিচে লেগে যায়। বসা ভাত খাই তো আমরা। এখানে কিন্তু কাঁঠালের বিচি ভর্তা করে নিয়েছি। ভেজে নিয়ে কাঁঠালের বিচিটা, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে পাটায় বেটে পরে মিক্সড করে নিয়েছি। কাঁঠাল বিচি ভর্তাটাই আমি একটু খেতে পারি, কিন্তু কোনো তরকারি এগুলো করলে না আমি আর খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো রান্না শেষ, এখন আমি চুলা ক্লিন করে নিচ্ছি। এই 3টাই রান্না করে নিয়েছি। গরমে আর থাকা যায় না আসলে কিচেনে, প্রচুর গরম। এরপরে এখন আমি চুলা, কাউন্টার টপ এবং ফ্লোর নিজে হাতে মুছে তারপরে গোসল করব। আর আসলে কি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কি মানে সংসারের কাজ করা খুব বেশি মুশকিল হয় বলেন? আমি মনে করি একদমই নয়। কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি আপনাকে যেভাবে চালাবেন ঠিক সেভাবেই চলবে। যেমন আমি কিন্তু যখন আমার ঢাকা বাসা ছিল, তখন মানে সবজি কাটার লোক ছিল, তারপরে কাপড় কাচার লোক ছিল, বাসন মাজার লোক ছিল, মানে এক একটা কাজ করার লোক ছিল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুর 2টো বাজে, কাজ শেষ, শুধু এখন নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, বাচ্চাদেরকে ঘুম পাড়াবো। বাচ্চাদেরকে খাওয়াই দিয়েছি, মানে ওদের খাওয়ানোর সময় হয়ে গিয়েছে, তো এজন্য খাইয়ে দিয়ে পরে বলছি তোমরা শুয়ে থাকো, আমি নামাজ পড়ে এসে খেয়ে তারপর তোমাদের পাশে শুবো। তো দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম যে হাঁস মুরগিকে একটু খাবার দিয়ে আসি। তো ছাদে গিয়েছি দিতে, এখন যে দেখি মুরগির বাচ্চা ছিল 6টা, এখন দেখি 4টা। তো দুটো কোথায়? পরে নিচে উকি দিলাম, দেখলাম জঙ্গলের ভিতরে আছে দুটো। এখন নিচে নামিয়ে এসে দেখলাম ওদের একটা আমি তাড়িয়ে নিয়ে আসছি বাড়িতে। নিয়ে আসার পরে আমি দুটোই একসঙ্গে দেখেছি, পরে একটা আনার পরে আর একটা পাই না। আর যেটা এনেছি সেটাও আবার ওই জঙ্গলে চলে গেছে। এখন খুঁজছি, পাচ্ছি না। তো আমার মা আর আমি খুঁজছি, তো পাচ্ছি না, জঙ্গলের ভিতরে নেই। আকাশে মেঘ করছে, বৃষ্টি হবে। আসো তো বাবু। কাব্বু তো ঘুমাই থাকুক। এই দেখো তোমাদের দেখাই কোন জঙ্গলের ভিতরে, দেখো আমি তবুও নেমেছিলাম, কারণ এখন অনেক সাপের উপদ্রব ভীষণ। আমাদের এই সখীপুরে মনে করো বিষাক্ত সাপ মেরেছে আর এখনো আছে। তো রোজই শোনা যায় কয়েকজনকে কামড়িয়েছে। তোমরা নিশ্চয়ই সংবাদে শুনেছো শরীয়তপুরে, সখীপুরে ঘটনাটা। তো সখীপুর থেকে ডিএমখালি, এটা তো একদম কাছে। তো তারপরও এখন সংসারের মায়ার জালে নেমে গিয়েছি জঙ্গলের ভিতরে, যে দেখি পাই কিনা। তো
তো না, অনেক খোঁজাখুঁজি করেছি, আমি পাইনি। হ্যাঁ, ডাবের বড় গাছ হয়েছে, মানে নারকেলের গাছ হয়েছে এটা বলে। তো দেখো কেমন জঙ্গল। তো দেখুন কি জঙ্গল, আমার কাছে মনে হয় আফ্রিকার জঙ্গল। আর হচ্ছে টিন ভাঙা দেখলেন তো, এগুলো সব ঝড়ে ভেঙেছে। তো এখন আমি মুরগির বাচ্চাটা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। অনেক খুঁজেছি, অনেক। এরপরে ভাবলাম যে আর লাভ নেই, ওর সময় হলে ঠিক চলে আসবে যদি থাকে। আজকের ওয়েদারটাও তেমন বেশি ভালো নেই, মনে হয় বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ঝড় বাতাস হচ্ছে প্রচুর। তো দেখুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, সত্যিই কি কোনো সাহায্যকারী ছাড়া মানে সংসারের কাজ করা খুব মুশকিল? আমি মনে করি না। দেখুন, আমি কিন্তু এই যে সামনের বারান্দার এইটুকু জায়গা ফুলের জন্য রেখেছি, বাগান করব। তো এই জায়গাটা কিন্তু নিজে করেছি। যেমন এই ইটগুলো আমি এভাবেই দিয়েছি। তো এতটুকু দেওয়া ছিল অনেক দিন, এই পাশে এতটুকু দেওয়া ছিল না। তো এখান থেকে না বৃষ্টি হলে পানিগুলো মানে মাটিগুলো সব পানির সাথে কেটে চলে যায়। তো এটা আমি আগে আসলে অতটা ভেবে দেখিনি, ফলো করিনি। তো সেদিনটা না মাথায় হঠাৎ করে আসলো, আরে এখান থেকে তো পানি চলে যায় আর মাটিও কেটে যাচ্ছে পানির সাথে। তারপরে যে কাজ সেটার সাথেই করে ফেললাম। আজকেই এই কর্নারটাও ঠিক এরকমই ছিল। এটাও আমি এভাবেই ইটগুলো গেঁথে দিয়েছি। এটা কিন্তু সহজ কাজ নয়। এটা মাটি খুঁড়ে একটা ইট নিচে দিয়েছি, তারপর থেকে উপরে 3টা করে দিয়েছি। তো ইটগুলো আনতে হয়েছে টেনে। এই তো দেখুন, আমার টগর গাছে টগর ফুল ফুটেছে। এই গাছটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, টগর ফুল। আমার পছন্দ আর আমার হাজব্যান্ডের পছন্দ অনেকটাই এক, অনেক কিছু। আর তার মন মানসিকতা আমার মন মানসিকতা প্রায় সেম, কিছুটা আলাদা। কারণ হচ্ছে ওর বেড়ে ওঠাটা হচ্ছে গ্রামে, আর আমার বেড়ে ওঠাটা একটু অন্যরকমই। তো যার জন্য এদিক থেকে মানে সামান্য একটু মিলতাল আলাদা আছে। তো ভালো আছি হাজব্যান্ডকে নিয়ে। আর দেখো তো এখানে মা এখন ডিম পাড়তেছিল ওদেরকে রেখে, কিন্তু ডিম পাড়া অবস্থায় না দেখলাম ও একটু অসুস্থ হয়েছে। তো অসুস্থ হয়েছে, একেবারে ঝিমায়, মানে বসে থাকে। পরের দিন ডিম পাড়তে এসে শুধু চুপ করে মানে তাওয়াতে বসে আবার বের হয়ে গেল। তো দেখলাম ডিম আর পারেনি। তো আমি অপেক্ষায় আছি সারাদিন ডিম পাড়তে আসবে, পরে দেখি না আসেনি। তো এই সুপারি গাছের ভিতরে চুপটি মেরে বসে আছে, আমার হলুদ গাছের ভিতরে বসে আছে। তো এসে দেখে তারপরে, উঠো বাবা, ধরো না, গাছ নষ্ট হয়ে যাবে। তারপরে আমি ওর চুপটি করে দেখে বুঝে নিয়েছি যে ও অসুস্থ। হ্যাঁ থাক, ও অসুস্থ এটা বুঝে নিয়েছি। তো তারপরে কি করেছি, সন্ধ্যাবেলা ওকে একটু নাপা দিয়েছি, আমি অল্প একটু ভেঙে নাপা খাইয়ে দিয়েছি। দেখলাম পরের দিনও খাবার খাচ্ছে। এখন দেখলাম ও ঠিক আছে, দৌড়াদৌড়ি করে সে আগের মতো। ওই আমার লক্ষ্মী, অনেক দুষ্টু, অনেক, মানে ও যে কতটা দুষ্টু, ওরই বাচ্চাদেরকে এখনও মারে, এমন হয়েছে। এই দেখো আমার সুপারি গাছগুলো দেখেছো, সব আমার হাতে লাগানো, অনেক সুন্দর বড় হয়েছে, অনেক লাগিয়েছি। তো এরকম আর কি, আর কি বলবো, দেখি আসে কিনা, টেনশন হচ্ছে বাচ্চাদের নিয়ে। এখন সন্ধ্যাবেলা চা না হলে তো আমার চলেই না, চা বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের বললাম তোমরা পড়তে বসো, আমি চা বসিয়ে দিয়েছি, চা দিচ্ছি তোমাদের। তারপরে ছোট বেবিটাকেই তো আমার পরি এখানে পড়তে বসেছে, আর আমি চা খাচ্ছি, ওকে পড়াচ্ছি। তারপর নভেরাও পড়তে বসেছে, ওকে চা দিয়েছি। আর মাসবিল কাব্যদেরকে তো দুধ দিয়েছি সন্ধ্যায়। তো ওরা এখন পড়াশোনা শেষ করবে, খাওয়া দাওয়া করবে, আমার হাজব্যান্ড আসবে। এই তো আরেকটু ব্যস্ত হয়ে পড়ব।